আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দলগুলোর সাথে বসে দ্রুত জাতীয় নির্বাচন দিতে বিশ্লেষকদের পরামর্শ, কমিশন পুনর্গঠনে এনসিপির দাবি যৌক্তিক নয় মন্তব্য। শুধু নির্বাচন নয়, সংস্কার এবং বিচারও অন্তর্বর্তী সরকারের কাজ বললেন পরিবেশ উপদেষ্টা। দায়িত্ব পালন করতে না পারলে থাকাটা অপ্রাসঙ্গিক মন্তব্য। বাজেটের অঙ্ক মেলাতে হিমশিম খাচ্ছেন বললেন অর্থ উপদেষ্টা। তরুণ অর্থনীতিবিদরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে আশা। ভরা মৌসুমেও আশানুরূপ কমছে না চালের দাম, কর্পোরেট কোম্পানিগুলোকে দায়ী করছেন চাল ব্যবসায়ীরা। এবং বাংলাদেশ থেকে ৩১,০০০-এর বেশি হজযাত্রী এখনও সৌদি আরব যেতে পারেননি, এজেন্সিগুলোর গাফিলতিকে দুষছে হজ অফিস। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। দলীয় পক্ষপাতের প্রমাণ ছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠনে জাতীয় নাগরিক পার্টির দাবি যৌক্তিক নয় উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, নতুন করে ইসি গঠন করলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন করা সম্ভব হবে না। এমনকি স্থানীয় সরকার নির্বাচন আগে করতে গেলেও পেছাবে জাতীয় নির্বাচন। নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান চ্যানেল আইকে এসব কথা বলেন। নজিব বেগের রিপোর্ট। নির্বাচন কবে নাগাদ হবে এই ইস্যুতে যখন আলোচনা সর্বত্র, তখন গেল বুধবার নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের অভিযোগ, বিএনপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। এমনকি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় দলটি। জাতীয় নির্বাচনের সময় নিয়ে যখন বিভিন্ন মহলে আলোচনা, তখন ইসি নিয়ে এমন আপত্তিকে যথাযথ মনে করছেন না বিশ্লেষকরা। কমিশন যখন নিয়োগ দেওয়া হলো তখন কিন্তু এক ধরনের কনসেনসাস ছিল। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এবং যারা ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, এই আন্দোলনের সঙ্গে, তাদের কাছ থেকেও নাম নেওয়া হয়েছিল। যেহেতু এক ধরনের কনসেনসাস ছিল, কাজে এটা নিয়ে আপত্তি করা ঠিক না। একই সঙ্গে এখন যদি নতুন করে কমিশন নিয়োগ দেওয়া হয় তাহলে এটা কয়েক মাস সময় লাগবে। ডিসেম্বরে নির্বাচন কোনোভাবেই আয়োজন করা সম্ভব হবে না। স্থানীয় সরকার নির্বাচন আগে করলে সংঘাত বাড়তে পারে, এমন মত বিশ্লেষকদের। এই ধরনের একটা ক্যাওয়াটিক সিচুয়েশনের পরে স্থানীয় সরকার নির্বাচন করতে যে সরকার নিজেরই অনেক বিতর্কিত করে ফেলবে, কারণ প্রচুর হতাহত হতে পারে। নির্বাচন অনিশ্চিত হওয়ার লক্ষণ আছে, অনিশ্চিত করা যাবে না যদি এই দেশকে বাঁচাতে চান। আইন শৃঙ্খলার অবনতি, প্রতিদিন যে মানুষের রাস্তায় উপস্থিতি, সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা, এগুলো তো এই ধরনের সরকার পায় না। এই ধরনের একটা কর্তৃত্ববাদের পতনের পরে যে অন্তর্বর্তী সরকার আসছে, সেই সরকারের তো এত সমালোচনা হওয়ার কথা না। যত সময়ে জাতীয় নির্বাচনের জন্য স্টেক হোল্ডারদের সাথে নিয়ে করণীয় নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। নাজিব, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ থেকে এখনও ৩১,০০০-এর বেশি হজযাত্রীর হজে যাওয়া বাকি, অথচ এবছর হজে যাওয়ার জন্য সময় আছে আর মাত্র ৯ দিন। হজ অফিস বলছে, এজেন্সিগুলো তাদের সুবিধার জন্য গেলে ১৫ দিনে তেমন হজযাত্রী পাঠায়নি, যে কারণে শেষ মুহূর্তে বাড়তি চাপ নিতে হচ্ছে। চকর মালিতার রিপোর্ট। ফরিদপুরের ভাঙা থেকে এসেছেন স্কুল শিক্ষক বেলায়েত হোসেন, যিনি মাদারীপুরের রাজৈর ইসুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ২০২৩ সালে অবসরে গেছেন। ভেবেছিলেন অবসরের টাকা দিয়ে হজে যাবেন, কিন্তু অবসরের টাকা তুলতে না পেরে জমি বিক্রি করে স্ত্রী সহ হজে যাচ্ছেন তিনি। রিটায়ারমেন্টের টাকা এবছর পাইনি, এবছর কোনো সুযোগই দেয় নাই। ওই যে রিটায়ারমেন্টের টাকা সবাই আশা করে রিটায়ারমেন্টের টাকা নিয়ে নিজের টাকা নিয়ে যাব, সেটা তো আমার ভাগ্য হয় নাই। বাংলাদেশ থেকে এবছরের হজ যাত্রা শুরু হয় ২৯ এপ্রিল। প্রথম দিকে হজ ফ্লাইটগুলো পূর্ণ যাত্রী নিয়ে সৌদি আরব গেলেও মাঝখানের দিনগুলোতে যাত্রীর অভাবে এয়ারলাইন্সগুলো তাদের অনেক ফ্লাইট বাতিল করেছে। এর জন্য সৌদি আরবের বিভিন্ন এয়ারপোর্টে বাতিল হয়েছে বাংলাদেশের এবছরের হজ ফ্লাইটের স্লট, যে কারণে সৌদি আরবের কাছ থেকে আরও স্লট নিতে হয়েছে শেষ সময় এসে।
আগামী দিনে যে আমাদের হজ যাত্রীরা এখনও যেতে পারেননি বা যারা যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আসলে ইতিমধ্যেই স্লট পুনর্বিভাজন করা হয়েছে এবং বিমানের কিছু ফ্লাইটও বাড়ানো হয়েছে। বিশেষত বিমানের ক্যাপাসিটির বাইরে যে 2000 হজযাত্রী ছিল তারা ইতিমধ্যেই সেটি সারেন্ডার করেছে এবং সেই 2000 হজযাত্রী সৌদি এয়ারলাইন্স 1400 এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 600 হজযাত্রী পরিবহন করবেন এবং সেভাবে সকল হজযাত্রীর পরিবহন ব্যবস্থাকে আসলে নিশ্চিত করা হয়েছে। হজযাত্রী না নিয়ে গোপনে পালিয়ে যাওয়ার সময় সামস ট্রাভেলসের মালিক মৌলানা সাদাত হোসেনকে ইমিগ্রেশন থেকে আটক করা হয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে পৌঁছেছে 5 লাখের বেশি হজযাত্রী। তবে সময় মতো মোয়াল্লেম এবং মিনার তাঁবু নির্ধারণ করতে না পারায় ভারত, পাকিস্তান, নাইজেরিয়া সহ কয়েকটি দেশের 3.5 লাখের বেশি হজযাত্রী যেতে পারছেন না। হিট স্ট্রোক এড়াতে রোদ এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। মক্কা থেকে এম.ওয়াই আলাউদ্দিনের রিপোর্ট। সুষ্ঠু ও স্বাচ্ছন্দ্য হজ কার্যক্রম, মিনা ময়দানে হজযাত্রীদের আবাসন, খাবার পরিবেশন ব্যবস্থাপনা নিরবিচ্ছিন্ন রাখতে রাত দিন কাজ করছেন মোয়াল্লেম সহ সংশ্লিষ্টরা। তাঁবুগুলো রেডি করে ফেলছি আমাদের হাজিদের বিশেষ সুবিধার জন্য। একদম পাহাড় ঘেঁষা, 3 দিন হাজিরা মনোরম পরিবেশে থাকতে পারবেন। আমাদের সাথেই ট্রেন স্টেশন যেতে মাত্র 5 মিনিট সময় লাগবে। বেশি যেটা কষ্টকর খাবার বন্টন বা খাবার টাইম টু টাইম দেওয়ার জন্য, এটার ক্ষেত্রে আমরা অনেক ডিসাইড করে বিভিন্ন প্রশস্ত জায়গায় নিয়েছি। হিট স্ট্রোক এড়াতে রোদ এবং ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। দিচ্ছি যে গরমের সময় আপনারা ছাতা ব্যবহার করবেন, সানগ্লাস ব্যবহার করবেন, হ্যাঁ, যতটা সম্ভব গরম অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এদিকে অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করতে যাওয়ায় বাংলাদেশি সহ শতাধিক ব্যক্তিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশের 87,000-এর অধিক হজযাত্রী এই মিনা ময়দানে অবস্থান করবেন। এবছর সৌদি সরকার বাংলাদেশি হাজি থেকে শুরু করে বিশ্বের হাজিদের জন্য যে ব্যবস্থাপনাটা করেছেন, সবচেয়ে বিষয় হলো যে কোনো অবৈধ হাজিকে তারা এবার হজ করতে দিচ্ছেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের মিনা ময়দান থেকে এম.ওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সংবাদে আবার আমন্ত্রণ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য দায়িত্ব নেয়নি। মোটা দাগে এই সরকারের 3টি দায়িত্ব, সেগুলো হলো সংস্কার, বিচার ও নির্বাচন। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণীবিদ্যা সমিতির 24তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। পরিবেশ উপদেষ্টা বলেন, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে সরকার এতদূর এসেছে। সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের উপর রাজনৈতিক ঐক্য করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে না পারলে উপদেষ্টারা নিজ নিজ কাজে ফেরত যাবেন বলেও জানান পরিবেশ উপদেষ্টা। আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেকে ওইটাই একমাত্র চাপ। এর বাইরে আর কোনো চাপের জন্য, ধর আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন, সচিবালয় থেকে যমুনা মিটিংয়ে যাবেন, যেতে পারবেন না, রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ? সেটা তো আসলে অনেক সমস্যা এরকম আছে যেটা আলাপ আলোচনা করলেই হয়তো করা যায়। তো চাপ হচ্ছে আমাদের নিজেদের পারফরমেন্সের চাপ, যে আমরা পারফর্ম করতে পারছি কি পারছি না। যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা স্বেচ্ছায় পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে তাদের পদত্যাগ করানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনের প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করলে অন্তর্বর্তী সরকারকে আরও অস্থিরতার মধ্যে পড়তে হবে। আমরা
অনতিবিলম্বে এই তিনজনকে উপদেষ্টা পরিষদ থেকে আপনি চিঠি দেবেন, অনুরোধ করেন তারা যেন নিজেই পদত্যাগ করে, তাহলে তিনজনকে উপদেষ্টা পরিষদ থেকে আপনাকে বিদায় করতে হবে। বাংলাদেশে অবিলম্বে মানুষের আশার একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। বাজেটের অঙ্ক মেলাতে যথেষ্ট পেরেশানিতে আছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থনীতি অলিম্পিয়াডের জাতীয় আয়োজনে তিনি বলেন, মানুষের চাহিদার বিপরীতে সম্পদের সীমাবদ্ধতা তাকে বেশ কষ্ট দিচ্ছে। তবে সমাজের একটি শ্রেণীর ভোগবাদী চরিত্র তাকে আশাহত করেছে বলে উল্লেখ করে অর্থ উপদেষ্টা তরুণ অর্থনীতিবিদরা আগামীর পৃথিবীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এই আশার কথা বলেন বিশিষ্টজনেরা। রিজভি নওয়াজের রিপোর্ট। বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের আয়োজনে অর্থনীতি শিক্ষা দেশ গড়া দীক্ষা স্লোগানে অর্থনীতি অলিম্পিয়াডে প্রায় 20,000 শিক্ষার্থী অংশ নেয়। 17 মে অনলাইনে প্রতিযোগিতার পর বাছাই 500 শিক্ষার্থী রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অডিটোরিয়ামে জাতীয় আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। আগামী দিনের অর্থনীতিবিদদের প্রায়োগিক এবং ব্যবহারিক বিভিন্ন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন ব্যাংকাররা। অর্থনীতির বেসিক জায়গাগুলো নিয়ে কথা বলছি। এই জিনিসগুলো সত্যিকারের ভাবে এক্সপোর্ট বাড়ছে, রেমিটেন্স বাড়ছে, ব্যাংকের এই ব্যাংকগুলিতে চলা অন্যায় অনিয়ম, এটা যে বন্ধ, এই বন্ধটুকুই একটা চাই। এটা যে নতুন টাকা পাচারটা বন্ধ, এটা নিজে ইটসেলফ ইজ এ বিগ বিজয়। বাংলাদেশে আমার কাছে এখন প্রতিনিয়ত অনেক কল পাই এই ব্যাংকের থেকে, 2 লক্ষ টাকার চেক আমার অনার হচ্ছে না, 1 লক্ষ টাকার চেক অনার হচ্ছে না। বিকজ যেই লোকগুলো যেই ব্যাংকের সিলেক্ট করছে টাকা, তাদের কাছে মুখ্য ব্যাপার ছিল ইন্টারেস্ট, মূলধন ইন্টারেস্ট ছিল না। আমি যদি জানতাম যে একটা কোন ব্যাংকে টাকা রাখবো এবং টাকা রাখতে ব্যাংকে কী কী জিনিস দেখে নিতে হবে আমাকে, এই ভুলগুলো হতে লাগে। এই জন্যই আমাদের দরকার এখন স্কুল লেভেল থেকে প্রাইভেট দিক থেকে আমাদের ফাইন্যান্স এবং ইকোনমিক্সের একটা দীক্ষা নেওয়া, শিক্ষা নেওয়া। প্যারেন্ট জেনারেশন, যারা নিউ জেনারেশন আছেন, যারা হাই স্কুলের স্টুডেন্ট আছেন, আমি বলবো এই যে রিসেন্টের জায়গাগুলো আপনাদের সেইভাবে নলেজের সোসাইটিটা করতে হবে, এই আশা ব্যক্ত করছি। এবং আপনারা যেহেতু অর্থনীতির জ্ঞানও করছেন, টেকনোলজির নলেজও আছে, আমি আশা করি যে আমাদের যে ফিউচার লিডার নট অনলি ইন বাংলাদেশ, আমি বাংলাদেশের কথা বলবো না, আমি বলবো যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে শুরু করে ইউএন থেকে শুরু করে IMF থেকে শুরু করে আপনারা নেতৃত্ব দেবেন। অর্থনীতির টানাপোড়েনগুলো তুলে ধরেন অর্থ উপদেষ্টা। আপনারা ভালো থাকবেন, সুস্থভাবে দেশের জন্য একটু ইসে করেন। আর আমাদের জন্য একটু এখন আমরা অনেক চ্যালেঞ্জের ভিতরে আসতে দেরি হয়েছে, কারণ আছে সকাল থেকে আমার অনেক রকম ডায়নামিক্স, সেটা আমাদের শুধু অর্থ মন্ত্রণালয় না, নানা রকম ব্যাপারে জড়িত হতে হয়, সেটা এখন আবার ব্যবসা মনে রাখতে যাও। তবে সবার ভালোর জন্য কাজ করছি এবং বাংলাদেশ হ্যাজ এ ভেরি গুড রেপুটেশন। আয়োজকরা জানান, জাতীয় পর্বের মূল্যায়নে সেরা 50 জনকে নিয়ে সপ্তাহব্যাপী ক্যাম্পিংয়ের পর বেছে নেওয়া হবে সেরা 5 জনকে। সেই 5 জন আজারবাইজানের বাকুতে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশ নেবেন। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ভরা মৌসুমেও চালের দাম আশানুরূপ কমছে না। মিনিকেট ছাড়া বাকি চালের দাম কমার হার খুবই কম। এজন্য কর্পোরেট কোম্পানিগুলোকে দায়ী করেছেন চাল ব্যবসায়ীরা। পরাগ আজিমের রিপোর্ট। আগে থেকেই অস্বাভাবিক বেড়ে থাকা চালের দাম মৌসুমে অনেকটাই কমে যাবে এমন আশা ছিল ভোক্তাদের, কিন্তু ভরা মৌসুমেও চালের দাম কমেছে খুবই কম। চাল ব্যবসায়ীরা জানালেন, শুধু মিনিকেট চালের দাম কমেছে কেজিতে প্রায় 10 টাকা, ব্রি 28 চালের দাম কমেছে কেজিতে 3 থেকে 5 টাকা। বাকি চালের দামে কোনো সুখবর দিতে পারেননি তারা। পার কেজিতে 10-12 টাকা মিনিকেটটা কমছে, আর 28টা কোয়ালিটি বুঝে 1-2 টাকা কমছে। আর অন্য চালগুলো এখনও আগের দামে আছে, নাজির চাল বলেন, পলা চাল বলেন, ওই কাঠারি বোক, ওগুলো সব আগের দামে আছে। মিনিকেট চাউল মনে করেন যে প্রায় 85-86 টাকা হয়ে গেছিল, এখন মনে করেন ভালো মানের মিনিকেট 75-76 টাকা, তাহলে কেজিতে 8-10 টাকা। তাহলে না, চাউল তো সব চাউল তো আর একরকম হয় না, কারণ এক একটা সিজন না 28 তেমন কমে নাই, মিনিকেটটা বেশি কমছে। মৌসুমেও চালের দাম কেন কমছে না প্রশ্ন ছিল চাল ব্যবসায়ীদের কাছে। কোম্পানিগুলি মনে করে চালটা মজুত করে রাখে, দামটা ওনাদের কাছে 1 বছর কিনে রাখে, এটার দাম ধীরে ধীরে ওনারা হাতে নিয়ে তারপর দামটা ধীরে ধীরে বাড়ায়, যে পর্যন্ত ওনাদেরকে বাজার থেকে না সরাবে। আগে যখন মনিটরি ব্যাংক করছে, ছোট ব্যাগ করা হয়েছে, এখন তারা বড় ব্যাগ করে, এই জন্য চালের দামটা কমে না। যদি আগের ভাবে আসে তাহলে চালের দাম কমবে, আর নাহলে এইভাবে থাকবে।
চালের দাম নিয়ে হতাশা আছে ভোক্তাদের মাঝে। কোম্পানির নীতি হলে তো আগে সরকারের খেয়াল করতে হবে, নাহলে তো কোম্পানির মধ্যে চলবে। যে সরকারের তারই খেয়াল করতে হবে আগে। বাকি নিত্যপণ্যের দাম অনেকটাই স্থিতিশীল থাকায় চালের দাম নিয়ে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান ভোক্তাদের। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। নেত্রকোনার দুর্গাপুরে বিএনপি নেতা হামিদুর রহমান রাশেদের ঈদ শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন লাগানোর জের ধরে প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত শফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলার বাকলজোড়া গ্রামের বাসিন্দা। তিনি দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী হামিদুর রহমান রাশেদের বাড়ির কেয়ারটেকার। স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর উপজেলা শহরের বিভিন্ন স্থানে বিএনপি নেতা হামিদুর রহমান রাশেদের ব্যানার লাগাতে গেলে উপজেলা বিএনপি নেতা জামাল মাস্টারের লোকজন বাধা দেয় ও প্রায় 40টি ফেস্টুন ভেঙে ফেলে। এ নিয়ে থানায় অভিযোগ করায় রাতে জামাল মাস্টারের নেতৃত্বে একদল অস্ত্রধারী হামিদুর রহমান রাশেদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাড়ির কেয়ারটেকার শফিকুল ইসলাম নিহত হন। হামলায় বেশ কয়েকজন নারী পুরুষ আহত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্যানার লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষ স্থানীয় কিছু লোকজন এসে এখানে তাদের বাড়িঘরে হামলা করে। হামলার এক পর্যায়ে সেই শফিকুল ইসলাম সাহেব আহত হয়ে মৃত্যুবরণ করে। তা আমরা আমাদের যাবতীয় কার্যক্রম করতেছি, বিষয়টা তদন্ত চলতেছে। কারা কারা এটার সাথে জড়িত তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব। আমাদের অফিসার ফোর্স আমরা আসামিদের যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। কুড়িগ্রাম পৌর এলাকার একটি ব্রিজ ও সংযোগ সড়ক মেরামতের অভাবে দীর্ঘ 8 বছর চরম দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় 15,000 মানুষ। প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ ও পণ্যবাহী গাড়ি। ব্রিজ ও সংযোগ সড়ক মেরামতের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও প্রতিকার পায়নি এলাকাবাসী। জনদুর্ভোগ কমাতে ব্রিজটি সংস্কারের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নেই ব্রিজের সংযোগ সড়ক, কাঠ ও বাঁশের জোড়াতালি দিয়ে বানানো হয়েছে পাটাতন। তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এমন চিত্র কুড়িগ্রাম পৌরসভার টাপুভেলা কোপা এলাকার 6 নম্বর ওয়ার্ডের হানাগড়ের মাথার ব্রিজের। 2011-12 অর্থ বছরে 1,25 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় 17 মিটার দীর্ঘ ব্রিজটি। এতে এলাকাবাসীর দুর্ভোগ কিছুটা কমলেও 2017 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ব্রিজের সংযোগ সড়ক। স্থানীয়রা দীর্ঘ 8 বছর ব্রিজটি সংস্কারের দাবিতে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও সুফল পাননি। ব্রিজটা আজকে প্রায় 10-12 বছর থেকে ভাঙা। এখানকার 10-12টা গ্রামের চলাচল খুব কষ্ট হইতেছে। পার হয়ে যাওয়ার সময় কাঠ ভাঙিয়ে পড়িয়ে আমার পায়ে ব্যথা পাইছি। এখন ওই ব্রিজের কোনো উদ্যোগ তো নেয় না। প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ হাজারো মানুষ। এখান থেকে এই দিকে যদি একটা মানুষ অসুস্থ হয়, এই মানুষটাকে গাড়িতে করে যে নিয়ে আসবেন এইরকম কোনো যোগাযোগ ব্যবস্থা আমাদের নাই। 17 সালের বন্যায় এই হানাগড়ের ব্রিজ ভাঙা বসে তখন থাকি। কত মেয়র, কত তোমার কমিশনার, কত আসি গেছে দেখিছে, ব্রিজটা ঠিক করে দেয় না। জনদুর্ভোগ কমাতে ব্রিজটির সার্ভে সম্পন্ন হওয়া সহ দ্রুত সংস্কারের আশ্বাস কুড়িগ্রাম পৌরসভার এই কর্মকর্তার। বর্তমানে এই প্রকল্পটির জন্য আমরা 9 ডিস্ট্রিক্ট পৌরসভার আওতায় নিয়ে আসছি, যাতে এই ব্রিজের সঙ্গে সঙ্গতি রেখেই আরেকটি ব্রিজ করা যায়। সার্ভে কাজ শেষ, প্রাক্কলন প্রণয়নের কাজ চলতেছে। আশা করতেছি অতি দ্রুত কাজটি বাস্তবায়িত হবে। বর্ষা মৌসুমের আগে ব্রিজটি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি পথচারী সহ স্থানীয়দের। আল মুকসিদ, চ্যানেল আই। গাজাবাসীর প্রতি দয়া দেখাতে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তাদ্রুস আধানাম গেব্রিয়েসুস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে গাজা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। গাজায় শান্তি প্রতিষ্ঠা যে ইসরায়েলের নিজস্ব ইচ্ছার উপর নির্ভর করছে তা মনে করিয়ে দিয়ে গেব্রিয়েসুস বলেন, খাদ্য ও স্বাস্থ্য সরঞ্জামকে যুদ্ধাস্ত্র বানানো মারাত্মক ভুল। যুদ্ধ কোনো সমাধান আনতে পারে না মন্তব্য করে তিনি বলেন, রাজনৈতিক সমাধানই অর্থপূর্ণ শান্তি আনতে পারে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। উত্তরের জেলার পঞ্চগড়ের বিস্তীর্ণ এলাকায় এবার বাণিজ্যিকভাবে মরিচের চাষ হয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকায় বেশিরভাগ জমিতে মরিচের ফলন ভালো হয়েছে। ছিল না মড়কের প্রাদুর্ভাব, তবে আশানুরূপ দাম না পাওয়ায় কিছুটা হতাশ হয়ে পড়েছেন চাষিরা। পঞ্চগড় থেকে রহমান মুকুলের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। পঞ্চগড়ে বর্তমানে চলছে মরিচ তোলা ও শুকানোর কাজ। বিস্তীর্ণ এলাকায় মাঠের পর মাঠ শুকানো হচ্ছে পাকা মরিচ। বাড়ির উঠোনে, সড়কের ধারে, টিনের চালে এবং খোলা মাঠে পলিথিনে মরিচ শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মরিচ করছি, মরিচ হতে এবার লস। আলু করছি, আলু তো লস। যে হিসাবে কইছি এবার আবাদ পানি ইলা তো সার কীটনাশকের দাম বেশি। এবার মরিচ করে মনে হয় লস হবে। সার কীটনাশকের দাম বেশি, মরিচের দাম কম, কৃষক মজুরি শ্রমিকের দাম বেশি। আবহাওয়া ভালো থাকায় মরিচে তেমন রোগবালাইয়ের প্রাদুর্ভাব হয়নি বলছে কৃষি বিভাগ। এবারে 4 বিঘা মরিচ লাগাইছি, যে মরিচের কোয়ালিটি, মরিচের ফল নাই, আবার মরিচের দামও নাই, তো এই তুলনায় মরিচ করা এবারে লস। আগামীতে তো মরিচ করা অসম্ভব। এই খরচে এত লোকসান হিসেবে তো মরিচ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। যে পরিমাণে ব্যয় করতেছি সে পরিমাণে আয় না হয় তো আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে এবার জেলার 5 উপজেলায় ৯,১৪৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ফুলে ফুলে রঙিন হয়ে উঠেছে পাহাড়ি কন্যা রাঙামাটি। কৃষ্ণচূড়ার সোনালু, জারুল ও কনকচূড়ার বর্ণিল বৃক্ষরাজি। গ্রীষ্মের গরমেও বাহারি ফুল স্বস্তি দেয় পথচারী, পর্যটক ও প্রকৃতিপ্রেমীদের। রাঙামাটিকে নান্দনিক ফুলের নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। গ্রীষ্মের তপ্ত রোদে নাবিশ্বাস, নগর জীবনে প্রশান্তির বার্তা নিয়ে প্রকৃতিতে উকি দিচ্ছে বাহারি ফুল। থোকায় থোকায় ফুটে থাকা জারুল ফুল নানা রঙে মেলেছে তার রূপ। সবুজ পাতাকে ছাপিয়ে কনকচূড়া ছড়াচ্ছে মোহনীয় সৌন্দর্য, আর কৃষ্ণচূড়ার রক্তিম আভায় ছেয়ে গেছে প্রকৃতি। তবে আধুনিক নগরায়নের ভিড়ে পাহাড়ি কন্যা রাঙামাটি থেকেও হারিয়ে যাচ্ছে ফুলের মতো সৌন্দর্যের প্রতীক। যতটুকু টিকে আছে সেটুকুই মুগ্ধতা ছড়াচ্ছে। ভবিষ্যতে যদি আরো রাঙামাটিতে ফুলের গাছ থাকতো তাহলে আমাদের রাঙামাটিতে পর্যটকের সংখ্যা আরো বেশি বাড়তো। সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে, ভালো লাগে, এজন্য আশা হয় আরো যদি এরকম গাছ অনেকগুলো লাগানো হয় তাহলে রাঙামাটি আরো সুন্দর হবে। এই ফুলগুলো যদি বেশি বেশি লাগানো হয়, এই গাছগুলো যদি বড় হয় রাস্তার আশেপাশে, তাহলে অনেক সুন্দর লাগে। প্রাকৃতিক পরিবেশের সাথে আমাদের যে কৃত্রিমতাটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে সেটা অনেকটা কাটিয়ে উঠবে। তবে পাহাড়ি কন্যাকে আবারও ফুলে ফুলে সুশোভিত করতে চলছে নানা পরিকল্পনা। বাগান করার একটা পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং সেটা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। এই বাগানটা হয়ে গেলে হয়তো এখানকার জনগণ এবং যারা টুরিস্ট আসবে তাদের জন্য একটা বিনোদন কেন্দ্র কিংবা এখানে সময় কাটানোর জায়গা তৈরি হবে। বিভিন্ন সৌন্দর্য বর্ধনের যে ফুল গাছগুলো রয়েছে এই ফুল গাছগুলো আমরা লাগানোর ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছি। আমরা আগামী হয়তো জুন থেকে আমাদের এই ফুল গাছ লাগানোর কর্মসূচি শুরু হবে। আবহমান বাংলার প্রকৃতিতে বর্ণিল ঋতু বৈচিত্র্য ধরে রাখতে বৃক্ষরোপণ ও জনসচেতনতা সৃষ্টির তাগিদ প্রকৃতিপ্রেমীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দলগুলোর সাথে বসে দ্রুত জাতীয় নির্বাচন দিতে বিশ্লেষকদের পরামর্শ। কমিশন পুনর্গঠনে এনসিপির দাবি যৌক্তিক নয় মন্তব্য। শুধু নির্বাচন নয়, সংস্কার এবং বিচারও অন্তর্বর্তী সরকারের কাজ বললেন পরিবেশ উপদেষ্টা। দায়িত্ব পালন করতে না পারলে থাকাটা অপ্রাসঙ্গিক মন্তব্য। বাজেটের অঙ্ক মেলাতে হিমশিম খাচ্ছেন বললেন অর্থ উপদেষ্টা। তরুণ অর্থনীতিবিদদের আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে আশা। ভরা মৌসুমেও আশানুরূপ কমছে না চালের দাম। কর্পোরেট কোম্পানিগুলোকে দায়ী করছেন চাল ব্যবসায়ীরা। এবং বাংলাদেশ থেকে ৩১,০০০-এর বেশি হজযাত্রী এখনো সৌদি আরব যেতে পারেননি। এজেন্সিগুলোর গাফিলতিকে দুষছে হজ অফিস।
এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।